নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলের আজকের নিবেদন আমি পদ্মজা উপন্যাসের পর্ব ৪৪। শুনতে থাকুন। আমি পদ্মজা। প্রকৃতির রুদ্র রূপ আজ পূর্ণ মাত্রায় প্রকাশ পেয়েছে। প্রেমার দেহ ঘেমে একাকার, কণ্ঠ শুষ্ক তৃষ্ণায়। ৭ মাস আগে ঘটে যাওয়া বেদনা তার অন্তরকে করেছে মরুভূমি। যে হৃদয় একদা ছিল প্রেমের উৎস, আজ তা শুধুই শুষ্ক প্রান্তর। জীবনের স্রোতে সে এখন ভাসমান এক নিষ্প্রাণ কাঠের টুকরো। তবু সে বেঁচে আছে, প্রতিদিন সূর্যোদয় দেখছে, রাতের তারা গুনছে। মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করে, এই অস্তিত্বের অর্থ কি? কেন সে এখনো শ্বাস নিচ্ছে? হয়তো কোনো অজানা আশায়, হয়তো জীবনের প্রতি এক অবদ্ধ দায়বদ্ধতায়। নদীর তীরে দাঁড়িয়ে তুষার সিগারেটের শেষ টান নিয়ে অবশেষটুকু জলে ফেলে দিল। তার দৃষ্টি আটকে গেল সামনের দৃশ্যে। কালো বোরকায় আবৃত একটা নারী মূর্তি, মাথার উপরে বাঁশের ছাউনি। প্রেমা, তার স্ত্রী, কোনো অদৃশ্য বিন্দুতে তাকিয়ে আছে, চোখ সরু করে। মনে হচ্ছে সে এই পৃথিবীর নয়। ৪ মাস ধরে তুষার এই অদ্ভুত সম্পর্কের মধ্যে আটকে আছে। প্রেমার চিরন্তন উদাসীনতা তাকে বিভ্রান্ত করে। গ্রীষ্মের দাবদাহে তুষারের কপাল ঘামে ভিজে উঠল। সে ব্যাগ থেকে পানির বোতল বের করে নিজের তৃষ্ণা মেটানোর পর প্রেমাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, পানি খাও, গরম পড়েছে খুব। প্রেমার নীরবতায় তুষার আবার ডাকলো, এই যে খুকি। এবার প্রেমা যন্ত্রচালিতের মতো ঘুরে ছো মেরে বোতলটি নিয়ে আবার আগের অবস্থানে ফিরে গেল। কি বেয়াদব মেয়ে! তুষারের মনে রাগ আর হতাশা দোলাচল করতে লাগলো, কিন্তু শিগগিরই সে নিজেকে সামলে নিল। বুঝতে পারলো যে দোষটা তারও। বয়সের ব্যবধান তাদের সম্পর্ককে জটিল করে তুলেছে। গত ৪ মাস তারা শুধু একই ছাদের নিচে বাস করেছে। দাম্পত্যের কোনো স্পর্শ নেই। বর্তমান সমাজে ১৪-১৫ বছরের বয়সের পার্থক্য নিয়ে দাম্পত্য জীবনযাপন করা অস্বাভাবিক নয়। তবে তুষারের চোখে প্রেমা একটা কিশোরী ছাড়া আর কিছুই নয়। সে অজান্তেই অদৃশ্য প্রাচীর তুলে রেখেছে তাদের মধ্যে। প্রেমার অশ্রুসিক্ত মুখ, তার নিঃশব্দ কান্না সবই তুষারের চোখে পড়েছে। তবু কখনো এগিয়ে যায়নি সান্ত্বনা দিতে, আলিঙ্গনে জড়িয়ে ধরতে, যেন সবকিছুই স্বাভাবিক। এই দূরত্বই তাদের সম্পর্কের মূল সুর। প্রেমা ধীরে ধীরে বুঝে নিয়েছে তার স্বামী একজন অনুভূতিহীন শুষ্ক মানুষ। তুষারও তার এই ভাবমূর্তি সম্পর্কে এখন সচেতন। তার মা আয়তন বিবি এই সচেতনতা তৈরি করেছেন। গত জুমার নামাজের পর তিনি ছেলেকে বোঝালেন, প্রেমা শুধু তার স্ত্রী নয়, তার জীবন সঙ্গিনী।
বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে প্রেমা এখন তুষারের জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রেমার জীবন এখন এক নির্মম নিঃসঙ্গতার কারাগার। এক বোন মৃত্যুর কোলে, অন্যজন কারাগারে বন্দী। স্বামীর সান্নিধ্যে সে যে একটু শান্তি খুঁজবে তারও উপায় নেই। এই পরিস্থিতিতে প্রেমার মন ক্রমশ বিষাক্ত হয়ে উঠেছে। তার স্বভাবও হয়ে যাচ্ছে খিটখিটে। মায়ের কথা তুষারের মনের গভীর স্পর্শ করে। কাজের ফাঁকে ফাঁকে সে ভাবতে লাগলো, পদ্মজার মুখে শোনা সেই প্রাণ চঞ্চল লজ্জাবতী মেয়েটির কথা। বর্তমানে প্রেমা সেই মেয়েটির ছায়া মাত্র। তুষার উপলব্ধি করল, তার দায়িত্ব শুধু একই ছাদের নিচে বাস করা নয়, বরং প্রেমার জীবনে একজন বিশ্বস্ত সঙ্গী হওয়া। তার বিবেক জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল প্রেমাকে সময় দেবে, তাদের সম্পর্ককে নতুন করে গড়ে তুলবে। তৎক্ষণাৎ সে বাড়ি ফিরে প্রেমাকে আনন্দপুরে ভ্রমণের প্রস্তাব দিল। প্রেমার নির্লিপ্ত প্রতিক্রিয়া তাকে হতাশ করে। গত 2 দিন ধরে তুষার চেষ্টা করছে কথা বলার, তাও শুধু পড়াশোনার বিষয়ে। এত ছোট একটা মেয়ের সঙ্গে কিভাবে বন্ধুত্ব গড়ে তোলা যায় সে ভেবে পাচ্ছে না। সম্পর্ক সহজ করতে গিয়ে তুষার আরো জটিল করে ফেলেছে। প্রেমার সঙ্গে স্বাভাবিক আচরণ করা তার পক্ষে কঠিন হয়ে উঠেছে। আনন্দপুরের নদীর জলে ভেসে চলেছে তাদের নৌকা। লক্ষ্য আটপাড়া। তুষার চোরা চোখে প্রেমাকে নিরীক্ষণ করল। মেয়েটি নিজের মধ্যে হারিয়ে গেছে। তুষার সাহস সঞ্চার করে ডাকল, প্রেমা। চমকে তাকালো প্রেমা। এই প্রথম স্বামীর মুখে নিজের নাম শুনল সে। গত 4 মাস এই মেয়ে অথবা খুকি বলে ডেকেছে। পাষাণ মানুষটি যে তাকে নাম ধরে ডাকতে পারে, এই অভাবনীয় ঘটনায় তার মনে বিস্ময়ের ঢেউ খেলে গেল। নিজের কঠোর খোলস ভেঙে প্রেমার কাছে এগিয়ে এলো তুষার। মাঝির কণ্ঠে বাউল গানের সুর ভেসে আসছে পৈঠার তালে তালে। তুষার কথার খোঁজে হাবুডুবু খাচ্ছে। কয়েকবার গলা পরিষ্কার করে শেষে বলল, আমাদের সম্পর্কটা আসলে কি? প্রশ্নটা শুনে প্রেমার ভ্রু কুঁচকে গেল। তুষারও নিজের কথায় হতভম্ব। সে বুঝতে পেরেছে তার কথাবার্তা হয় অতিরিক্ত রূঢ়, নয়তো এমন অর্থহীন যে কেউই বুঝবে না। 2 দিনের প্রচেষ্টায় সে উপলব্ধি করেছে অপরাধী ধরা যত সহজ, নারীর মন জয় করা তার চেয়েও কঠিন। সত্যি কি সে প্রেমার মন জয় করতে পারছে না? নাকি কিভাবে একজন নারীর হৃদয় স্পর্শ করতে হয় সেই মূল পাঠটাই সে এখনো আয়ত্ত করতে পারেনি? অধৈর্য হয়ে প্রেমা চোখ ফিরিয়ে নিল। তুষারের আচরণ তার কাছে দুর্বোধ্য ঠেকছে। বোঝার ইচ্ছেও নেই তার। অন্যান্য বেদনার পাশাপাশি ম্যাট্রিক পরীক্ষা দিতে না পারার বেদনা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। 1 বছর পেছনে পড়ে গেছে সে। প্রেমার অন্তর থেকে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।
তুষার সেই দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পেল। সে প্রেমার দিকে তাকিয়ে বিস্ময়ে ভাবতে লাগলো, এত ছোট্ট একটা মেয়ের দীর্ঘশ্বাস এত গুরু ভারী কেন? সে কোমল স্বরে জিজ্ঞেস করার চেষ্টা করলো, তুমি কি আমার উপর বিরক্ত? নরম সুরে কথা বলার চেষ্টা করলেও তার কণ্ঠে মিশেছিল গাম্ভীর্য। ভ্রু কুঁচকে প্রেমার দিকে এমন ভাবে তাকালো যেন প্রেমা কোনো অপরাধী আর সে জেরা করছে। কোনো উত্তর দিল না প্রেমা। আরো কুঁচকে গেল তুষারের ভ্রু। সে কর্কশ্বরে বলল, তোমাকে প্রশ্ন করেছি, উত্তর দাও। প্রেমা অন্যদিকে তাকিয়ে নির্লিপ্তভাবে জবাব দিল, না, বিরক্ত নই। তাহলে আমার সঙ্গে কথা বলছো না কেন? আপনিও তো বলেন না। প্রেমার কথায় মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল তুষার। শুরুর দিকে প্রেমাই তার সঙ্গে কথা বলার জন্য উদ্গ্রীব থাকত। তখন সে নিজেই সংক্ষিপ্ত উত্তরে সীমাবদ্ধ থেকেছে, যার ফলে কোনো গভীর আলাপচারিতা গড়ে ওঠেনি। প্রেমার সাহসী জবাবে তুষার কিছুটা অস্বস্তি বোধ করলেও নিজেকে পিছু হটতে দিল না। জীবনের প্রতিটি ক্ষেত্রে জয়ী হয়ে এসেছে, আর এই নতুন চ্যালেঞ্জ যা নারী ঘটিত তাতেও পিছপা হবে না। কোনোভাবেই সে হার মানবে না। তুষার হালকাভাবে হাত নেড়ে যেন অতীতের কথাগুলো উড়িয়ে দিচ্ছে এমন ভাবে বলল, ও আগের কথা থাক, এখন থেকে আমরা দুজনেই কথা বলবো, কি বলো? প্রেমা সম্মতিসূচক মাথা নাড়ল। খুব গরম লাগছে, তাই না? হ্যাঁ, লাগছে। তুষার দূরের দিকে তাকিয়ে বলল, আর একটু সময়, আমরা প্রায় পৌঁছেই গেছি। আকাশ ছেয়ে গেল কালো মেঘে। দক্ষিণা বাতাস তীব্র বেগে বইতে শুরু করেছে। দুরন্ত হাওয়ায় প্রেমার ওড়নার একাংশ ছাউনির বাইরে উড়ে যেতে যাচ্ছিল। তুষার তৎক্ষণাৎ সেটা ধরে ফেলল। অবাধ্য ওড়নাটা আবার যত্ন করে নিজের গায়ে চড়িয়ে নিল। গত কয়েকদিন ধরে এমন অস্থির বাতাস বইছে, তার সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় গুমোট গরম। তুষার চোখ কুঁচকে চারপাশ দেখছে। নদীর দুই তীরে দুই গ্রাম, বাঁ পাড়ে হিন্দু অধ্যুষিত এলাকা আর ডান পাড়ে মুসলিম প্রধান আটপাড়া। তুষার জিজ্ঞেস করল, তুমি কি কখনো হিন্দু পাড়ায় গিয়েছো? হ্যাঁ, অনেকবার। তুমি কি জানো আমাদের বিয়েটা কিভাবে হয়েছিল? হ্যাঁ, জানি। কি জানো? প্রেমা নির্লিপ্ত কণ্ঠে বলল, খালামণির কাছে আপনার আম্মা বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। তারপর আমি কিছু বুঝে ওঠার আগেই পরের দিন বিয়ে হয়ে গেল। একজন অপরিচিত ব্যক্তিকে কেন এত সহজে বিয়ে করে নিলে? তোমার মতামত নেওয়া হয়নি? তুষার কেন এসব প্রশ্ন করছে প্রেমা তা বুঝতে পারছিল না। জানতে ইচ্ছে হলেও সে নিজে থেকে কিছু জিজ্ঞেস করলো না, বরং একটু বিষণ্ণ কণ্ঠে বলল, তখন আমার অভিভাবক ছিল আমার নানু আর খালামণি। আমার নিজের মতামতের কোনো মূল্যই ছিল না। খালামণি যা ঠিক করেছে তাই হয়েছে।
প্রেমার কথাই দ্রবীভূত হলো তুষারের মন। সে বুঝতে পারল এই ছোট্ট মেয়েটির জীবনে কত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার নিজের কোনো ইচ্ছা অনিচ্ছার তোয়াক্কা না করে। তুষারের সরল প্রশ্নটি প্রেমার অন্তরে আঘাত করল। তুমি এই বিয়েতে সুখী হতে পারোনি, তাই না? সরাসরি তুষারের চোখের দিকে তাকালো প্রেমা। হঠাৎ করে এই মানুষটা তার সুখ দুঃখের কথা ভাবছে কেন? নিজের ভাবনা প্রকাশ না করে চোখ নামিয়ে নিল, নীরবতা বজায় রেখে। তুষার কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে এমন ভাবে বলল, আমাদের বিয়ে হোক, তোমার বড় আপা চেয়েছিলেন। এই কথা শুনে প্রেমার চোখে মুহূর্তে জীবন্ত আলো ফুটে উঠল, তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে গেল, যা তুষারের চোখ এড়ালো না। প্রেমা উৎসুক কণ্ঠে জিজ্ঞেস করল, আপা চেয়েছিলেন? তার এই প্রতিক্রিয়া তুষারকে বিস্মিত করে তুলল। সে বুঝতে পারল প্রেমার জীবনে তার আপার প্রভাব কতটা গভীর। একটা ছোট্ট তথ্য প্রেমার মুখে হাসি ফোটাতে পেরেছে, যা এতক্ষণ ধরে সে করতে পারেনি। তুষার ধীরে ধীরে বলতে শুরু করলো, তোমার আপা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন। ঠিক সেই সময়ে আম্মাও আমার বিয়ে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি প্রায়ই ফোন করে বিয়ের জন্য তাগাদা দিতেন, কিন্তু আমি তখন বিয়ের ব্যাপারে তেমন আগ্রহী ছিলাম না। আমার জীবনের গতিপথ ছিল অন্যদের থেকে ভিন্ন। বাবা ছাড়া শহরে বেড়ে ওঠা আমার মতো ছেলে মেয়ের জানে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। যাই হোক, তোমার আপা খুব কম কথা বলতেন। মাঝে মধ্যে কথা বলতে বলতে হঠাৎ করে থেমে যেতেন। সেই সময়ে আম্মার বারবার ফোন করা আমাকে বিরক্ত করে তুলেছিল। একদিন আম্মার সঙ্গে আমার তীব্র বাকবিতণ্ডা হয়। সেই কথোপকথনের কিছুটা তোমার আপার কানেও যায়। তুষারের কণ্ঠে একটু বেদনার সুর ফুটে ওঠে। সেই রাতেই তোমার আপা হাওলাদার বাড়ি সম্পর্কে কিছু বলতে গিয়ে হঠাৎ থেমে গেলেন। আমি যতই চেষ্টা করি তিনি আর কিছুতেই কথা বলছিলেন না। শেষ পর্যন্ত তিনি আমাকে অনুরোধ করলেন আম্মাকে নিয়ে তোমাকে একবার দেখতে যেতে। এও বললেন পছন্দ না হলে বিয়ে করতে হবে না। ততক্ষণে আমি তোমার সম্পর্কে অনেক কিছুই শুনেছিলাম। একদিকে আমার বিয়ে করা জরুরি হয়ে পড়েছিল, কারণ আম্মা খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। অন্যদিকে তোমার আপা নিজ থেকে কিছু না বললে আমরা কিছুই জানতে পারতাম না। তাই আমি প্রতিশ্রুতি দিলাম যে তোমাকে দেখতে যাব। তুষারের চোখে একটু হাসির ঝিলিক দেখা গেল। তোমার আপা তখন হাসি মুখে বাকি কথাগুলো বললেন। তিনি নিশ্চিত ছিলেন যে আম্মা তোমাকে দেখলেই পছন্দ করবেন, আর ঠিক তাই হলো। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম তুমি আর তোমার পরিবার হানি খালার বাসায় আছো। আমি আম্মাকে বললাম একটা মেয়ে আছে, দেখে আসুন পছন্দ হয় কিনা। আম্মা তো খুব খুশি হলেন। তোমাকে দেখার পর আম্মা সেই রাতে ঘুমাতেই পারলেন না। সারা রাত তিনি তোমার রূপের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বাকি ঘটনাগুলো তো তুমি জানো। প্রেমার কণ্ঠস্বরে একটু
অভিমানের সুর ভেসে এলো। আমাকে বিয়ে করাটা কি আপনার কাছে শুধুই একটা অনুগ্রহ ছিল? তুষার নিজেকে সামলে নিয়ে একটু নরম সুরে বলল, কি যে বলো, মোটেও তা নয়। আসলে আমার পছন্দ না হলে এই বিয়েটা কখনোই সম্ভব হতো না। তোমার আপাও কিন্তু আমার উপর কোনো চাপ দেননি। তিনি শুধু বলেছিলেন একবার দেখা করে আসুন, পছন্দ হলে এগোবেন। আর সত্যি বলতে কি, আমার আম্মা তোমাকে দেখেই মুগ্ধ হয়েছেন। বরং আমি ভাবছি আমার মতো মানুষের সঙ্গে তোমাকে মানায় কিনা। প্রেমা অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন মানাবে না? তুষার একটু হেসে বলল, আমার বয়স তোমার চেয়ে অনেকটাই বেশি, তাই ভাবছিলাম। প্রেমা কথা বাড়ালো না। তার অন্তরে আনন্দের ঢেউ খেলে যাচ্ছে। হঠাৎ করেই সব কিছু তার কাছে সুন্দর ঠেকছে। যে তুষারকে এতদিন কাঠখোট্টা মনে হতো, সেই তুষারকেও এখন তার চোখে অন্যরকম লাগছে। প্রেমার মুখের হাসি লক্ষ্য করে কৌতূহলী হয়ে তুষার জিজ্ঞেস করল, কি হলো, হঠাৎ হাসছো যে? প্রেমা চোখে দুষ্টুমি নিয়ে বলল, আপনার কূপ জমিদারদের মতো বড়। প্রেমার কথা শুনে তুষারের মুখেও হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, পদ্মজা নামটাতে সত্যি কি জাদু আছে? শুধু নাম উচ্চারণ করতেই প্রেমার মুখে হাসি ফুটেছে, চোখে প্রাণ এসেছে। তুষার জিজ্ঞাসা করলো, তোমার নানা বাড়িতে এখন কে কে আছে? নানু আর হিমেল মামা। শুনেছিলাম তোমার নানুর কিডনিতে সমস্যা হওয়ায় অপারেশন হয়েছিল। তিনি তো শহরে মেয়ের কাছে থাকতেন, হঠাৎ গ্রামে ফিরে এলেন কেন? প্রেমা একটু অবাক হওয়ার ভান করে বলল, আমি তো এখানে থাকি না, তাই সব খবর জানি না। তবে গত বছর যখন আপা গ্রামে এসেছিল, তখন নানু আর মামা খালামনির কাছেই ছিল। নানুর অপারেশন তখন হয়েছে। এখন অনেক সময় কেটে গেছে, নানু এখন সম্পূর্ণ সুস্থ, তাই গ্রামে থাকতে তার আর কোনো সমস্যা হবে না। তোমার নানাকে একবার দেখার খুব ইচ্ছে ছিল। প্রেমা একটু বিষণ্ণ হয়ে বলল, নানা তো 2 বছর আগেই মারা গেছে। ছাউনির বাইরে আঙুল দিয়ে ইশারা করে তুষার বলল, ওই যে দেখা যাচ্ছে, ওটা কি তোমাদের বাড়ির ঘাট? প্রেমা বাইরে তাকিয়ে একটু অবাক হয়ে বলল, হ্যাঁ, কখন যে চলে এসেছি টেরই পাইনি। গল্প করতে করতে সময় চলে গেছে। বলতে বলতে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল তুষার। নৌকা মোড়ল বাড়ির ঘাটে এসে থামলে তুষার মাঝিকে ভাড়া মিটিয়ে দিয়ে প্রেমার দিকে হাত বাড়িয়ে দিল। প্রেমার হাতটা ধরে নামাতে সাহায্য করার সময় তুষারের মনে হলো, এমন কোমল স্পর্শ সে আগে কখনো অনুভব করেনি। সেই মুহূর্তেই তার বুকের ভেতর শিহরণ খেলে গেল, যেন হৃদয়ের তারে কেউ মৃদু টান দিয়েছে। প্রেমা যেই উঠানে পা রাখলো, অমনি বাসন্তীর সঙ্গে চোখাচোখি হলো। বাসন্তী বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠলেন। তার চোখ থেকে অশ্রুর বাঁধ ভেঙে পড়ল। সেই সঙ্গে পেরিয়ে এলো বুক ফাটা আর্তনাদ। তিনি প্রেমাকে জড়িয়ে ধরলেন শক্ত করে। বাসন্তীর কান্নার শব্দে রুম্পা প্রান্ত ঘর থেকে বেরিয়ে এলো।
রুম্পা বারান্দার গ্রিল আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইলেও প্রান্ত থামলো না। সে ছুটে এলো বাইরে। বাসন্তী কাপা গলায় বললেন, ও মা, ও মা আমার। প্রেমা এই আকস্মিক আগমন তিনি হৃদয়ঙ্গম করতে পারছেন না। মোড়ল বাড়ি যে মরুভূমিতে পরিণত হয়েছিল, সেখানে প্রেমা মরুদ্যানের জলাধারা হয়ে এসেছে। প্রেমা বাসন্তীর পিঠে কোমল হাত বুলিয়ে বলল, শান্ত হও বড় আম্মা, শান্ত হও। বাসন্তী প্রেমার কপালে গালে চুমু দিলেন। এই সময় তুষার সালাম জানালো। বাসন্তী চোখের জল মুছে তুষারকে জিজ্ঞেস করলেন, কেমন আছো বাবা? তুষার নম্র স্বরে জবাব দিল, ভালো আছি আম্মা, কিন্তু আপনাকে তো অনেক রোগা দেখাচ্ছে। বাসন্তী একটু হাসার চেষ্টা করে বললেন, মেয়েরা ভালো নেই, নিজে কিভাবে ভালো থাকবো বলো বাবা? প্রেমা প্রান্তের দিকে তাকাতেই প্রান্ত হঠাৎ করে প্রেমার মাথায় হালকা একটা থাপ্পড় দিয়ে বলল, এতদিন পরে মনে পড়লো? প্রেমা প্রান্তের চুল আলতো করে টেনে ধরে প্রতিবাদ করলো, এই মাথায় মারবি না, আমার মাথা ব্যথা করে। প্রান্ত আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তুষারকে দেখে থেমে গেল। তুষার মৃদু হেসে প্রান্তের সঙ্গে করমর্দন করে জিজ্ঞেস করলো, কি খবর তোমার? দিনকাল কেমন কাটছে? প্রান্ত লাজুক ভঙ্গিতে জবাব দিল, ভালো দুলা ভাই, আপনি কেমন আছেন? ভালো। তুষারের চোখ পড়ল রুম্পার দিকে। 7 মাসের গর্ভবতী রুম্পার পেট ওড়না দিয়ে ঢেকে রাখা। 7 মাসের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে। হাওলাদার বাড়ি এখন জনশূন্য। আমিনা আলোকে নিয়ে বাবার বাড়ি আশ্রয় নিয়েছেন। বৃদ্ধা নূরজাহান ইহলোক ত্যাগ করেছেন। বিদেশ প্রবাসী লাবণ্য তার স্বামীকে এবং জাফর তার স্ত্রীকে নিয়ে দেশে এসেছিল। 2 সপ্তাহের মাথায় আবার ফিরে গেছে। গ্রামবাসীর মনে এখন হাওলাদার বাড়ি নিয়ে নতুন আতঙ্ক। সেখানে নাকি অতৃপ্ত আত্মারা ঘোরাফেরা করে। প্রেমা আবেগে রুম্পাকে জড়িয়ে ধরল। কুশল বিনিময়ের পর রুম্পা প্রশ্ন করল, উনি ভালো আছে? জেলে খাওন দান দেয়? মারে কেউ? তুষার বলল, আলমগীর সাহেব সুস্থ আছেন, খাবার দাবার সবই দেওয়া হয়। না না, কেউ মারধর করে না, আপনি নিশ্চিন্ত থাকুন। রুম্পার ঠোঁটে হাসি ফুটে উঠল। আলমগীরের সুস্থতার খবরটুকু তার বেঁচে থাকার শক্তি। বন্ধুরা, আমি পদ্মজ উপন্যাসের পর্ব 44 এখানেই শেষ হলো। নমস্কার।